কমরেড সভাপতি আজকের সভা কমরেড বিপ্লব, মঞ্চে উপস্থিত আমার সহকর্মী ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, তার সঙ্গে ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলার সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি, কমরেড আনোয়ার সাদাত, অন্যান্য নেতৃত্বরা। আর আজকের এই নবগ্রামের মাঠটা ভাসিয়ে দিয়ে সেই একেবারে সেনা ছাউনি পর্যন্ত এই যে মিছিল সংগঠিত করে আপনারা যে ঐতিহাসিক সমাবেশ করলেন, তার জন্য আপনাদের আমি সবাইকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা, অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। এই যে দুটো মাঠ, কলেজ আর স্কুলের মাঠ পারমিশন চেয়েছিল, সেই পারমিশন আমাদের দেওয়া হয়নি। 2021-এ আমাদের থেকেই পারমিশন নিতে হবে, তখন আসবেন, সব পারমিশনের ব্যবস্থা করে দেব। মাঠটা আজকে ছোট হয়ে গেল যা জমায়, 2011 সাল থেকে সরকারে নেই, তারপরেও এই মাঠ ভাসিয়ে দিয়ে সমাবেশ করবার হিম্মত বামপন্থীদেরই আছে। রক্ত, কান্না, ঘামে তৈরি হওয়া বামপন্থা এটা সারদার সূক্ষ্ম তৃণমূল, তার জন্য এই সমাবেশ করবার দম আমাদের কমরেডরা এখানে দেখাতে পারে। 2011-র পর তৃণমূল নেত্রী বক্তৃতা করেছিলেন দূরবীন দিয়ে নাকি বামপন্থীদের দেখতে হবে, আর দুদিন বাদে মমতা ব্যানার্জির জন্য দূরবীন লাগবে তৃণমূল দলটাকে খোঁজবার জন্য। কালকে রাত্রে যখন ঘুমাতে যাচ্ছিলাম ভাবছিলাম সকালবেলা উঠে ওই তৃণমূল দলটাকেই দেখতে পাবো না তার আগে উঠে যাবে। শুভেন্দু অধিকারী তৃণমূলের বেতাজ বাদশা এই মুর্শিদাবাদে এসে গরু ছাগল কেনা বেচা করার মতন এমপি এমএলএ কেনা বেচা করে। হরিদাস পাল 2011-র পর বক্তৃতা করে বলেছিল বামপন্থীদের ঝান্ডা ধরার নাকি কেউ থাকবে না। আরে এখন আপনার মাথায় কে ঝান্ডা ধরে আর আপনি কোন ভাগারে যান তার ঠিক নেই। আমরা বামপন্থীরা ছিলাম, আছি, আমরা থাকবো। 2021-এ কিন্তু আর 2021-এ আর তৃণমূল থাকবে না। তৃণমূলকে আপনি খুঁজে পাবেন না। তৃণমূল সব শুনছি তৃণমূল নেতাদের পকেটে এখন নাকি ওই পদত্যাগ পত্র ঘুরছে, কিন্তু কে কোন তৃণমূল নেতা কাকে পদত্যাগ পত্র দেবে সেটা নাকি বুঝতে পারছে না। মানে কোনটা তৃণমূলে আছে আর কোনটা বিজেপিতে চলে গেছে এটা স্বয়ং মমতা ব্যানার্জিও পর্যন্ত এখনো জানেন না। তাই ওরা ঘুরে বেড়াচ্ছে, খুঁজে পাচ্ছে না। আমরা বলছি যে এই তৃণমূল ও স্বপ্ন দেখছিল বামপন্থীদের নাকি মুছে দেবে, আর এখন 2021-এর আগে তৃণমূলের নৌকা ফুটো হয়ে গেছে, হুড় করে জল ঢুকছে, আর সব ইঁদুরগুলো এখন ঝান্ডা পাল্টাবার জন্য অন্য নৌকায় ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তৃণমূল এখন খড় ফুটো আঁকড়ে ধরবার মতো বিজেপিকে আঁকড়ে ধরছে। বিজেপি নিয়ে এখন স্বপ্ন দেখছে যে বিজেপি এই তৃণমূলকে যদি কিছুটা অক্সিজেন দেয়। আগে তৃণমূলের কোন নেতার মাথায় অক্সিজেন কম যেত না, আর এখন গোটা দলটাতেই অক্সিজেন কম যাচ্ছে, ওটা কমায় চলে গেছে। বিজেপির অক্সিজেনে আর কাজ হবে না, বিজেপি ওই তৃণমূলকে ফেরাতে পারবে না। আর দেশের মানুষ গোটা বিজেপিটাকে চিনে ফেলেছে। কর্পোরেটের কোলে ওই বিজেপি দোলে মোদি ম্যাজিক গোটা দেশটাকে ভ্যানিশ করে দিচ্ছে। বড়লোক বাবার বকাটে ছেলের মতো আমাদের দেশের সব সম্পদ, জমি, জল, জঙ্গল ও বিক্রি করার এখন ঠিকে নিয়ে বসে রয়েছে। ওটা দেশের প্রধানমন্ত্রী না রিলায়েন্সের ম্যানেজার এখন ভারতবর্ষের মানুষ ভালো করে বুঝতে পারছে না। আগে স্টেশনে চা বিক্রি করতো, আর এখন গোটা চায়ের স্টল সবে ও স্টেশনটাকে বেচে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে এই নরেন্দ্র মোদীর আমলে। আমার আপনার জীবন জীবিকা রুজির সব সর্বশান্ত। মুকেশ আম্বানি আদানিদের ব্যবসা ওটা দেখা এখন প্রধানমন্ত্রীর কাজ। এতদিন অবশ্য ব্যবসা দেখছিলেন, শুনলাম আম্বানিদের নাকি নাতি হয়েছে, তার দেখাশোনার কাজও আবার প্রধানমন্ত্রী নিয়ে নেয় কিনা আমি ঠিক বলতে পারবো না। আর তার জন্যই এই আম্বানিদের ব্যবসা দেখতে দেখতে আমাদের জীবন জীবিকা ক্ষত বিক্ষত। এই যে একটা নতুন রোগ এসছে করোনা,
গোটা দেশটাকে তছনছ করে দিয়েছে, পৃথিবী তছনছ হয়ে গেছে। এই করোনার জন্য আমরা দেখেছি 3 মাস 4 মাস ধরে লকডাউন, দেখেছি তো লকডাউন, তারপর আবার গাল ভরা নাম আনলক 1 2 3 4। আর এই লকডাউন আর আনলকে আমরা কেউ ভালো নেই। ছোট দোকানদার, টোটো চালান, অটো চালান, লাদেন চালান, মধ্যবিত্ত কর্মচারী, ব্যবসায়ী, কেউ ভালো নেই। জীবন জীবিকা ক্ষত বিক্ষত হয়ে গেছে। কিন্তু এই করোনার আবহে তাদের পৌষ মাস ওই আম্বানিদের, ওই আদানিদের এই 3-4 মাস করোনার সময় ওরা ওদের মুনাফা কোটি কোটি টাকা বাড়িয়েছে, লাখ লাখ টাকা মুনাফা লুট করেছে। কার জন্য পারলো? দেশের প্রধানমন্ত্রী, সে ওদের মাথায় আশীর্বাদ করেছে। কারণ প্রধানমন্ত্রীর কাজ দেশের জনগণকে বাদ দিয়ে আম্বানিদের ব্যবসা দেখা নাকি? তার জন্যই এখন দেশের মানুষ বলতে শুরু করেছে বড়লোক হতে হলে মুকেশ আম্বানিদের মতোই নাকি বড়লোক হতে হবে, যে নিজের ব্যবসা দেখবার জন্য একটা প্রধানমন্ত্রী পুষে রাখে। ও মুকেশ আম্বানিদের ব্যবসা দেখছে, আর আমি আপনি প্রতিদিন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি, তছনছ হয়ে যাচ্ছি, জীবন জীবিকা সব শেষ হয়ে যাচ্ছে। এই যে এই করোনার সময় আমরা দেখলাম এই নবগ্রাম থেকেও হাজার হাজার মানুষকে কাজ করতে বাইরের রাজ্যে যেতে হয়, যাদের এখন গাল ভরা নাম হয়েছে পরিযায়ী শ্রমিক। এখানে যে ইট ভাটা আছে, বাইরের রাজ্য থেকে সেই ইট ভাটায় কাজ করতে আসতে হয়। কেন নিজেদের ভিটে মাটি ছেড়ে কাজ করতে যেতে হচ্ছে? কারণ আমাদের গ্রামে এখানে রোজগার নেই, এখানে কোনো শিল্প নেই, এখানে কোনো কারখানা নেই, এখানে ফসলের দাম নেই। 100 দিনের কাজ বামপন্থীরা লড়াই করে আদায় করেছিল, সেই 100 দিনের কাজে সব 2 নম্বরই চুরি জোচ্চুরি এখন তৃণমূলের নেতারা করছে। মানুষ, সাধারণ মানুষ 100 দিনের কাজে খেয়ে টাকা পাচ্ছে না। ভুয়ো মাস্টার বলে তৃণমূল নেতাদের নাম মোড়ে ভূত হয়ে গেছে, তার নামও ভুয়ো মাস্টার বলে, আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তৃণমূল নেতা। ফলে কি হচ্ছে? রুটি রুজি হারিয়ে নিজের ভিটে মাটি ছেড়ে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, যাদেরকে এখন পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে। সেই মানুষগুলোর জন্য আমরা দেখলাম করোনার সময় দেশের সরকার 4 ঘন্টার নোটিশে লকডাউন করে দিল। হাজার হাজার দিল্লি মুম্বাইতে থাকে, এই নবগ্রাম থেকে গেছে, এই রেজিনগর থেকে গেছে, বেলডাঙ্গা থেকে গেছে। কিভাবে ফিরবে মানুষগুলো? কয়েক হাজার কিলোমিটার দূরে। সরকারের কোনো মাথা ব্যথা নেই, ট্রেন নেই, বাস নেই, কারখানার মালিক বার করে দিয়েছে, পেটে ভাত নেই, চিকিৎসা নেই, খাবার নেই। বাড়ি ফিরতে মরিয়া মানুষগুলো 40-42 ডিগ্রি টেম্পারেচার বাড়ি ফেরার জন্য হাঁটছে, হাঁটছে তো হাঁটছে। তাদের জন্য ট্রেন বাস নেই, আর তৃণমূলের ম্যানেজার পিকে সে বিমানে করে বাড়ি ফিরবে, আর আমার রাজ্যের পরিযায়ী শ্রমিকরা হাঁটতে হাঁটতে রাস্তায় ছটফট করতে করতে মারা যাবে। কোলে বাচ্চা নিয়ে মা হাঁটবে, দিনের শেষে দেখবে মৃত সন্তান নিয়ে সে হাঁটছে। আর রাজ্যের সরকার সে বলবে করোনা এক্সপ্রেস, তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। গোটা সীমানা পুলিশ ঘেরা লাগবে, বেধড়ক লাঠি পেটা করবে। হ্যাঁ, ডিওয়াইএফআই আমরা ছিলাম এই পরিযায়ী শ্রমিকদের পাশে। মুম্বাই হোক, কর্ণাটক হোক, পশ্চিমবাংলা, যখনই ফোন এসছে আমাদের মুর্শিদাবাদ জেলা ডিওয়াইএফআই 1 গ্লাস জল হলো, একটা ছাতুর প্যাকেট হলো, সেই রোদের মধ্যে এই পরিযায়ী শ্রমিকদের পাশে ছিল। সরকার ছিল না, প্রশাসন ছিল না। আমাদের সব হিসাব মনে আছে, সুদে আসলে ফেরত দেব। এই পরিযায়ী শ্রমিক, এখানকার বিড়ি শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, এই গোটা করোনার সময় সবার জীবন জীবিকা তছনছ। সরকারের কোনো মাথা ব্যথা আছে? লাখ লাখ ছেলে মেয়ে বেকার হয়ে যাচ্ছে ভারতবর্ষে। এই মোদিজির ব্যাজিকে করোনার আগেই 45 লক্ষ বেকারত্ব, 45 বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব, সেটা আমার দেশ ভারতবর্ষ দেখেছে। 45 বছরের হাইস্ট আনএমপ্লয়মেন্ট, সবচেয়ে বেশি বেকার এই মোদিজির আমলে হয়েছে। আর তারপর করোনার থাবা, করোনার ছবল, আরো নতুন করে 20 কোটি ছেলে মেয়ে, 20 কোটি যুবক, তারা আরো বেকারের তালিকায় নাম লিখিয়েছে। মানে গোটা দেশ জুড়ে আজকে বেকার কিলবিল করছে, ছেয়ে গেছে বেকার। যেদিকেই চোখ দেবেন বেকারত্ব, বেকারত্ব আর বেকারত্ব। আর বাইরে যত বেশি বেকার বাড়ে, তত কারখানার ভেতরে মজুরের ওপর শোষণ তত বেশি তীব্র হয়। বাইরে যত বেশি বেকার বাড়ে, আপনি তত কম ফসলের দাম পান। যত বেকারের সর্বনাশ, তত মালিকের পৌষ মাস। কারখানায় আপনাকে 12, 14,
15 ঘন্টা খাটাবে, 2000, 4000, 5000 টাকা মাইনে দেবে। দর কষাকষির রাস্তা নেই, প্রতিবাদের রাস্তা নেই। ওই উদ্বৃত্ত বেকার লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা 2000, 4000, 5000, 6000 টাকায় কাজ করবার জন্য প্রস্তুত। দেশের সরকার সেই বেকারের সর্বনাশ তৈরি করেছে। কাজ নেই, কাজ নেই, সরকার কাজ দেওয়ার কোনো ব্যবস্থা করেনি। হবে কোথায় কাজ? সব সরকারি দপ্তরে নিয়োগে নিষেধাজ্ঞা, 40-50% শূন্যপদ, কোন রিক্রুটমেন্ট হচ্ছে না। একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দিচ্ছে, ছেলে মেয়েদের কাজের জায়গা বন্ধ হয়ে যাচ্ছে। 45টা রাষ্ট্রায়ত্ত সংস্থা, 23টা বিমানবন্দর, 150-র উপর ট্রেন আর রেলের লাইন এই সরকার বেচার জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে। শুধু রেল লাইন বা রাষ্ট্রায়ত্ত সংস্থা নয়, ব্যাংক, বিমা, টেলিফোন, বিএসএনএল, কয়লা খনি কি রাখবে ও সব বেচে দেবে। এই আপনাদের এখানকার যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, দুদিন বাদে থাকবে কিনা তার কোনো ঠিক নেই। গ্রামীণ ব্যাংক বলুন, কোঅপারেটিভ ব্যাংক বলুন, সেন্ট্রাল ব্যাংক বলুন, এসবিআই বলুন, আমার আপনার রক্ত কান্না ঘাম জল করা টাকা ওই ব্যাংকে রেখে কি এখন সেই টাকা লুট করে ওই গুজরাটি ব্যবসায়ীগুলো বিদেশে গিয়ে ফুর্তি করছে। বিজেপির ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা উপহার দেয়, আর আমার আপনার ব্যাংকের টাকা লুট করে বিদেশে গিয়ে ফুর্তি করে। আর অবস্থা তাই, পরিণতিতে প্রতিদিন একটার পর একটা ব্যাংক উঠে যাচ্ছে, নয় ছোট হয়ে যাচ্ছে। যেভাবে ব্যাংক রাতে উঠছে, ব্লাড ব্যাংক ছাড়া মোদিজির আমলে আপনি আর কোনো ব্যাংক খুঁজে পাবেন না। সর্বনাশের পথে ফেলে নিয়ে যাচ্ছে গোটা দেশটাকে। গোটা দেশ আজকে খাদের কিনারায়, মানুষের জীবন জীবিকা, রুটি রুজির তছনছ। এখন আপনি ওকে রুটি রুজির প্রশ্নে জনগণের আদালতে দাঁড় করালেন, আপনি এখন জীবন জীবিকার প্রশ্নে জনগণের আদালতে দাঁড় করালেন, রোজি রোজগারের প্রশ্নে আপনি যদি জনগণের আদালতে এই বিজেপি সরকারকে দাঁড় করান, ওই সব রুটি রুজির প্রশ্ন আনবেই না। ও আপনার সামনে খালি গল্প শোনাবে, হিন্দু মুসলমান, জাত পাত, মন্দির মসজিদ, ভারত পাকিস্তান। আমরা বলছি বারবার হবে না। দেশের মানুষের সামনে আসল সমস্যা, দুটো হাতে কাজ, পেটে ভাত। সরকারকে তার ব্যবস্থা করতে হবে। মন্দির মসজিদ, জাত পাত অনেক হয়েছে, ওসব পরে হবে। নাহলে দেখলেন না এই করোনার হয়ে হাসপাতালে বেড নেই, হাসপাতালের বাইরে মানুষ ছটফট করতে করতে মারা যাচ্ছে, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেই। ওই সময় হাসপাতাল না বানিয়ে দেশের সরকার মন্দির বানাচ্ছে। 5 তারিখ মন্দির রামে আর পুজো হলো মোদিজি। আমরা বলছি অনেক হয়েছে মন্দির মসজিদ, এবার ভোট হবে রুটি কাপড়ার মকানের ভিত্তিতে। বিহারের নির্বাচন জানান দিয়েছে, ভোট হবে মানুষের রুটি রুজি জীবন জীবিকার ভিত্তিতে। আর যত রুটি রুজির প্রশ্ন সামনে, তত আপনি বিজেপিকে খুঁজে পাবেন না, ভ্যানিশ হয়ে যাবে। দেখলেন না বিহারের নির্বাচন হলো কয়েকদিন আগে, 1 বছর আগে যখন 2019-এ লোকসভা ভোট হচ্ছে, তখন এই বিহারের নির্বাচনের সময় যদি আপনি বিধানসভা হিসাবে ধরেন, 235টা সিটে বিজেপি জিতে গেছিল। আর এই কয়েক মাস আগে বিহারের নির্বাচন হলো রুটি রুজির ভিত্তিতে। সেই 235 থেকে বিজেপি নেমে এলো 70-72-এ। কোন মতে একে তাকে ধরে সব মিলে জড়াজড়ি করে ওই যে এমআইএম বিজেপিকে অক্সিজেন দিল, ভোট কাটাকাটি করে নিল। ওই যে দেখবেন পাড়ায় খেপ খেলা হয় না, টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট, সেই খেপে একটা মালিকের অনেকগুলো টিম থাকে। তেমনি বিজেপির মালিকের কোথাও বিহারের টিমের নাম এমআইএম, কোথাও পশ্চিম বাংলার টিমের নাম তৃণমূল কংগ্রেস। ওই বিজেপি সবকটা টিমকে খেপ খেলাতে নামিয়েছে। তেমনি ওই বিহারে এমআইএম কিছুটা ভোট কাটাকাটি করে বিজেপির সুবিধা করে দিল। কিন্তু বিহারের মানুষ জানান দিয়েছে যে আপনি যতই ওই ভোট কাটাকাটিতে সুবিধা করুন, ওই মোদী আর অমিত শাহ সাম্রাজ্যের পতন বিহারের নির্বাচন থেকে হওয়া শুরু হলো। আর ওই বিহারে 29টা সিটে বামপন্থীরা লড়াই করেছিল, তার মধ্যে 16টা বামপন্থীরা জিতেছে। আর বিহারের মানুষ ম্যান্ডেট দিয়েছে, আগামী দিনে ভোট হবে পড়াই কামাই আর দাওয়াইয়ের ভিত্তিতে। বামপন্থীরাই চার নেতা হবে, বামপন্থীরাই যেই নীতি নির্ধারণ করে দেবে। মন্দির মসজিদ হিন্দু মুসলমানে আর ভোট করতে দেব না। তৃণমূল স্বপ্ন দেখছে যে সেখানে হিন্দু মুসলমানের ভিত্তিতে ভোট ভাগাভাগি করে আবার ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছে।
তৃণমূলের অনেক অপরাধ, রাত পেরিয়ে যাবে, বলা শেষ হবে না। কিন্তু সবচেয়ে বড় অপরাধ, খাল কেটে কুমির আনার মতো এই তৃণমূলী বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসছে। 34 বছরের বামফ্রন্ট যখন সরকার ছিল, কটা বিজেপি এমএলএ ছিল, কটা পৌরসভায় বিজেপি ছিল, কটা পঞ্চায়েতে বিজেপি ছিল। আর 10 বছরে আজকে গোটা তৃণমূল দলটাই বিজেপিতে লাফে উঠে যাচ্ছে। তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য আছে? আপনি বলুন তো, বাস্তবে কোনো পার্থক্য আছে? মাল তো সব এক, গোডাউন দুটো আলাদা। একবার এই গোডাউনের মাল ওই গোডাউনে ঢোকে, আর একবার এই গোডাউনের মাল ওই গোডাউনে ঢোকে। 2021-এ বাংলার মানুষ দুটো গোডাউনেই তালা ঝুলিয়ে দেবে, তালা ঝুলিয়ে দেবে। এই তৃণমূল কংগ্রেস এই বিজেপিকে পশ্চিমবাংলায় টেনে এনে সর্বনাশ করে দিল। গোটা বাংলাটাকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগাভাগি করে দেওয়ার চেষ্টা হলো। ভোট হবে নাকি এখানে হিন্দু মুসলমানের ভিত্তিতে? নবগ্রামের মানুষ কোনোদিন দেখেছে? এই মুর্শিদাবাদের মানুষ কোনোদিন দেখেছে? কে হিসাব করেছে এখানে সংখ্যালঘু বেশি না সংখ্যাগুরু বেশি? কোনোদিন হিসাব হয়নি। পশ্চিমবাংলায় ভোট হয়েছে রুটি রুটি জীবন জীবিকার ভিত্তিতে। কিন্তু হ্যাঁ, আমরা এই নিয়ে আত্মবিশ্বাস থাকলেও আমাদের কোনো আত্মসন্তুষ্টি নেই, কারণ আমরা জানি পশ্চিমবাংলা সাম্প্রদায়িকতার দাঙ্গার বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু পশ্চিমবাংলার ইতিহাস তার পিছনে কিন্তু উত্তেজনা প্রবণ। সাম্প্রদায়িকতার প্রশ্নে পশ্চিমবাংলা অনেক বেশি অনুভূতি প্রবণ। তার লম্বা ইতিহাস আছে। রাত হয়ে যাবে, আমি কথা বাড়াবো না, খালি বলতে পারি দেশটা ভাগ হয়ে গেল স্বাধীনতার পর। হিন্দু মুসলমান এই পরিচিতির ভিত্তিতে দেশ ভাগ হয়ে গেল। আর হিন্দু মুসলমান এই পরিচিতির ভিত্তিতে দেশ ভাগের কারণে বাংলাদেশের মধ্যে যদি কোনো রাজ্যটা সবচেয়ে সাম্প্রদায়িক উত্তেজনা প্রবণ হয়ে থাকে, তো তার নাম হলো পশ্চিমবাংলা। কোনোদিন হয়েছে সবচেয়ে সাম্প্রদায়িক উত্তেজনা প্রবণ পশ্চিমবাংলা? কেউ দাঙ্গা বাঁধাবার সাহস পায়নি। এখানে দাঙ্গা বাঁধাতে এলে মেরে মাথা ভেঙে দেওয়ার ম্যান্ডেট দেওয়া ছিল। বাংলা মানে ওপার বাংলার নোয়াখালীতে যখন দাঙ্গা হয়, তখন এপার বাংলার কৃষক, তাতে হিন্দু আছে, তাতে মুসলমান আছে, দুজনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যোদ্ধার আর জমিদারদের বিরুদ্ধে রক্ত দিয়ে তেভাগার ইতিহাস লেখে। বাংলা মানে এই নবগ্রামের কালীতলার কালী মন্দিরে সন্ধ্যেবেলায় যখন শ্যামা সঙ্গীত গাওয়া হয়, বল রে জবা বল, বল রে শ্যামা বল, কোন সাধনায় পাবি মায়ের চরণতল। এই গানটা লেখেন যিনি, তার নাম কাজী নজরুল ইসলাম। সেই পশ্চিমবাংলা আজকে তৃণমূল বিজেপিকে টেনে এনে হিন্দু মুসলমানের ভিত্তিতে ভোট ভাগাভাগির অঙ্ক করছে। গোটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিজেপির বিপদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অন্যতম কালপ্রিটের নাম সেটা হলো তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, বলা যায় ওই কথা আমাদের হাড় হিম হয়ে গেল যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তৃতা করে বললেন, যে গরু দুধ দেয় তার নাকি লাঠি খাওয়াও ভালো। মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার কাছে দুধ দেওয়া গরুর মতন, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার কাছে ভোট বাক্সের মতন, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার কাছে ব্যালট বক্সের মতন। কি করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য? ধাপ্পাবাজি, ঢপবাজি, এ বাদ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিচ্ছু দেননি। 10,000 মাদ্রাসা তৈরি করার কথা বলেছিলেন। একটা মাদ্রাসা আপনি পশ্চিমবাংলায় দূরবীন দিয়ে খুঁজে পাবেন না। আনের মাদ্রাসার ছেলেমেয়েরা তাদের মাইনের জন্য, চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে। ডিওয়াইএফআই তাদের জন্য লড়াই করছে, ভোরবেলা পর্যন্ত অবস্থান করছে। ভোরবেলা অবস্থানের শেষে যখন ফজরের নামাজ করছে, তখন এই তৃণমূলের পুলিশ তাদেরকে বেধড়ক পিটিয়ে গুন্ডা বদমাইশদের মতন করে স্কুলের মাস্টার, মাদ্রাসার মাস্টার, তাদেরকে হিড় হিড় করে টানতে টানতে জেলে ঢোকাচ্ছে। এই তৃণমূল কংগ্রেস এই 10 বছর 11 বছরে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবককে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করেনি। দুধ দেওয়া গরু রোজা না রেখে মাথায় হিজাব করে ইফতার পার্টিতে যাওয়া যায়, কিন্তু তা দিয়ে গরিব মানুষের দুটো হাতে কাজ আর পেটে ভাতের ব্যবস্থা করা যায় না। তৃণমূলের আমলে কেউ ভালো নেই। খেটে কিষান, কলে মজুর, বেকার যুবক কেউ ভালো নেই। 10 বছর ধরে গোটা পশ্চিমবাংলাটাকে তছনছ করে দিয়ে গেছে। হাজার হাজার বেকার পশ্চিমবাংলায়, যেমন দিল্লির সরকার তেমনি রাজ্যের সরকার। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। একজন বেকারের কাজের ব্যবস্থা করতে পারেনি। আমরা ডিওয়াইএফআই প্রতিদিন লড়াই করছি। এসএসসির জন্য লড়াই হচ্ছে, প্রাইমারির জন্য লড়াই হচ্ছে,
পিএসসির জন্য লড়াই হচ্ছে, ডাব্লিউবিসিএস এর জন্য লড়াই হচ্ছে, প্যারা টিচার, কম্পিউটার টিচার, মাদ্রাসা টিচার, পার্ট টাইম লেকচারার, তাদের জন্য লড়াই আমরা করছি। আমরা ডিওয়াইফাই তৃণমূল এদের একজনকেও সরকারি চাকরির ব্যবস্থা করেনি। সারা দিন রাত পড়তে পড়তে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, কিন্তু ছেলে মেয়েগুলো এই 10 বছরের চাকরি পায়নি। 500 ছেলে মেয়েকে চাকরি দিয়েছে। 2011 পর থেকে হিসাব করুন, প্রতিটা সরকারি দপ্তরে 40%, 60%, 70% শূন্য পদ, কোন রিক্রুটমেন্ট হচ্ছে না। এতদিন বাদে দিদিমণির হুঁশ ফিরেছে। কয়েকদিন আগে ভাষণবাজিতে বললেন যে আগামী 3 বছরে নাকি তৃণমূলের সরকার 35 লক্ষ ছেলে মেয়ের চাকরি দেবে। গাছে কাঁঠাল, গোফে তেল। 21-এ সরকার থাকবে না, 21-এ দিদিমণির চাকরি থাকবে না। আপনি আর কাদের চাকরি দেবেন? চাকরি দেবে 2021-এ বামপন্থী গণতান্ত্রিক শক্তির সরকার। সেই সরকার তৈরি হবে, আর তারা এখানকার বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করবে। তৃণমূলের কাছে আর কোনো প্রত্যাশা নেই, ওই দলটা বাতিল হয়ে গেছে। মুকুল্লা বলছিল এই নবগ্রামের আপনি সবচেয়ে উঁচু বাড়িটার উপর দাঁড়ান, তারপর যত দূর চোখ যায় এই নবগ্রাম বিধানসভা 5 গ্রাম পর্যন্ত চোখ গেলে আপনি দেখতে পাবেন এখানকার কলেজ বামপন্থীদের হাত ধরে তৈরি, এখানকার স্কুলগুলো বামপন্থীদের হাত ধরে তৈরি, এখানকার রাস্তাঘাট বামপন্থীদের হাত ধরে তৈরি, এখানে বিদ্যুতের লাইন থেকে জলের পাইপ বামপন্থীদের হাত ধরে তৈরি, এখানকার দোকানপাট, হাট বাজার নবগ্রামে যা হয়েছে 34 বছরের বামফ্রন্ট সরকারের লড়াইয়ের ফসল। আর এই তৃণমূল তারা 10 বছরে কি করলো, কি করলেন দিদি আমাদের জন্য এই 10 বছরে নবগ্রামের মানুষের জন্য? আমাদের তো দিদি, ভাইপোর তো আবার পিসি। ভাইপোর কোম্পানি থেকে নীল সাদা রঙের লাখ লাখ টাকা বরাত পাওয়া গেছে, আর তাই দিয়ে শুধু এই স্কুল কলেজগুলোকে নীল সাদা রং করা হয়েছে। এ বাদ দিয়ে 10 বছরে তৃণমূল নবগ্রামের মানুষের জন্য কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। এখানকার আদিবাসী মানুষের জন্য তাদের জল, জঙ্গল, জমির অধিকার, তাদের সম্মানিতের অধিকার, তাদের স্কুলে যাওয়ার অধিকার, তাদের ভাতার অধিকার, তাদের শিল্পীদের ভাতা দেওয়ার ব্যবস্থা বামফ্রন্ট সরকার করেছিল। আর আজকে সেই আদিবাসী মানুষের শিল্পীর ভাতা থেকে এখন ওই কাটমানিও খাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। কাটমানি ছাড়া তৃণমূল আর কিছু বোঝে না। শুরুতে গান হচ্ছিল না, থাকিলে ডোবাখানা হবে গো কচুরি পানা। ঠিক তেমন ভাবে যেখানে সিঁড়ি আছে, বৈদ্যুতিক সিঁড়ি আছে, তিনি ভাইপো, যিনি কয়লায় কাটমানি খান, যিনি বালি থেকে কাটমানি খান, যিনি গরু পাচার থেকে কাটমানি খান, যিনি জমির সিন্ডিকেট থেকে কাটমানি খান, তিনি ভাইপো। গোটা বাংলায় ভাইপোদের রমরমা এলোমেলো করে খায়। আর আমার রাজ্যের ধ্বংস হয়ে যাচ্ছে। আপার প্রাইমারি ছেলে মেয়ে কি অপরাধ করেছে বলুন তো? কত পরিশ্রম করে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে পাস করে প্যানেলে নিজের নাম তুলেছে। আর আজকে তৃণমূলের নেতারা লাখ লাখ টাকা সেই ছেলে মেয়েগুলোর থেকে ঘুষ খেয়ে লুট করে নিজেদের লোকেদের নাম ঢুকিয়ে গোটা প্যানেলটাই আদালতের রায় বাতিল হয়ে গেল। 7 বছর ধরে ছেলেগুলো বসে রইল, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, চোখের জল পড়তে পড়তে শুকিয়ে গেল। আর 7 বছর বাদে কোর্টের রায়, গোটা প্যানেলটাই বাদ। চিন্তা নেই, কোর্টের আদালতে ওই আপার প্রাইমারি প্যানেল বাতিল হয়েছে। আর 2021-এ জনগণের আদালতে তৃণমূলের সরকারটাই বাতিল হবে। গোটা বাংলার মানুষ সেই প্রত্যয় নিয়ে আজকে রাস্তায় নেমেছে, রাস্তায় আছে। আমরা বলছি গোটা পশ্চিম বাংলাকে আবার নতুন করে সাজাতে হবে। কালকে দমকলে আমরা স্লোগান দিয়েছি উন্নততর দমকল, আজকে নবগ্রামে স্লোগান দিচ্ছি উন্নততর নবগ্রাম। এ তৈরি করবার জন্য বামপন্থীরা লড়াইয়ের ময়দানে আছে। আর এই নবগ্রামের ইতিহাস কোন বেঈমান তৈরি করবে না। মুর্শিদাবাদের মাটি, সিরাজদৌল্লার মাটি, যে ব্রিটিশের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করেছে, মীর জাফরদের কোন স্থান নেই এই মুর্শিদাবাদের মাটিতে। বসিয়ার দিলে ওই মীর জাফরদের বিসর্জন দেওয়ার ব্যবস্থা
এই নবগ্রামের জনগণ করবে। আজকে নবগ্রাম আবার নতুন করে জাগতে শুরু করেছে। এখানকার আদিবাসী মানুষের লড়াই, এখানকার কৃষকদের লড়াই, এখানকার জমির জন্য লড়াই, এই বামফ্রন্ট সরকারের হাত ধরে অপারেশন বর্গা, ভূমি সংস্কার, গরিব মানুষের কাছে জমির অধিকার, তারপর দাঁড়িয়ে পাড়ায় পাড়ায় পঞ্চায়েত, তারপর স্কুল, তারপর কলেজ। এই 34 বছরের সাফল্য আমরা ধ্বংস হতে দেব না। মাঝখানে 10 বছর একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। আমরা এই নতুন করে দুঃসময় থেকেই নতুন সম্ভাবনা উঠে আসে। বাংলার মাটিতে, নবগ্রামের মাটিতে 2021-এ বামপন্থা, ডিওয়াইএফআই, লাল ঝান্ডা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে এই নতুন সম্ভাবনাকে তুলে আনবে। লড়াইটা আমি যত সহজে বলছি তত সহজ নয়। আপনারা জানেন কতটা কঠিন এই লড়াই। অনেক কঠিন, অনেক লড়াইটা লড়তে হবে। আবার সেই হামলা আক্রমণ শুরু হয়ে গেছে। এখানে প্রচার করতে দেওয়া যাবে না নাকি?